2011 সালে পশ্চিমবঙ্গে যখন তৃণমূল কংগ্রেস যখন পশ্চিমবঙ্গে সরকারে আসে, সরকার গঠন করে, সেই সময় পশ্চিমবঙ্গে টোটাল জেলার সংখ্যা ছিল 19খানা। তারপর গত 15 বছরে নতুন আরও 4টে জেলা হয়। বর্তমানে জেলা হলো, টোটাল জেলার সংখ্যা হলো 23। এর মধ্যে আমরা দার্জিলিং ভেঙে কালিম্পং হয়েছে, আলিপুরদুয়ার জেলা হয়েছে, জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার জেলা হয়েছে, বর্ধমান জেলা ভেঙে 2টো জেলা হয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এবং পুরুলিয়া জেলা ভেঙে ঝাড়গ্রাম নামে একটা নতুন জেলা হয়েছে। তো গত 15 বছরে 4টে নতুন জেলা হয়েছে। এবং শুধু তাই না, তারপরেও যদি আমরা পেছনে যাই তাহলে আমরা দেখি যে মেদিনীপুর ভেঙে 2টো মেদিনীপুর হয়েছে, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর। পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর হয়েছে। এবং আরও যদি আমরা গত শতকে যাই, সেই সময় কিন্তু আমরা দেখেছি যে 24 পরগনা জেলাটি ভেঙে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা নামের 2টো জেলা হয়েছিল। তো এই যে নতুন নতুন জেলাগুলো তৈরি হয়েছে, এটার পেছনে সরকারের তরফ থেকে যে যুক্তি ছিল যে এগুলো হলো প্রশাসনিক সুবিধার জন্য। তো প্রশাসনিক সুবিধার জন্য বড় জেলা ভেঙে ছোট জেলা করা কিন্তু নতুন কোনো ব্যাপার নয়, এটা নতুন জিনিস নয়। এবং শুধুমাত্র যে ভারতবর্ষে যে শুধুমাত্র জেলা ভেঙে নতুন জেলা হয়েছে তাই কিন্তু নয়, রাজ্য থেকেও কিন্তু, রাজ্য ভেঙেও কিন্তু নতুন ছোট ছোট রাজ্য হয়েছে। এবং সেটা প্রশাসনিক সুবিধার জন্য এবং অন্যান্য ডেভেলপমেন্টের জন্য হোক বা আর্থসামাজিক যে কোনো কারণেই হোক, কিন্তু নতুন নতুন রাজ্য হয়েছে। আমরা দেখেছি যে উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড, মানে উত্তরপ্রদেশের মধ্যে যেটা মানে পাহাড়ি হিমালয়ের এরিয়া যেটা, সেখান থেকে কিন্তু এটা উত্তরাখণ্ড বলে নতুন রাজ্য হয়েছিল। মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় বলে একটা রাজ্য হয়েছে, বিহার ভেঙে ঝাড়খণ্ড বলে একটা রাজ্য হয়েছে, এবং ভেরি রিসেন্ট যেটা হয়েছে সেটা হলো অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা নামে কিন্তু একটা নতুন রাজ্য হয়েছে। তো আমরা যদি নতুন রাজ্য দেখতে যাই, আর আমরা যদি সেই নতুন রাজ্যের মধ্যে আমরা ধরে নিলাম, আমরা যদি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা নিয়ে আলোচনা করি, তাহলে দেখি যে আমাদের অন্ধ্রপ্রদেশ ভেঙে যখন তেলেঙ্গানা নতুন রাজ্যটা হয়, সেই সময় অন্ধ্রপ্রদেশের টোটাল নাম্বার অফ এমপি, মানে লোকসভা টোটাল সিট ছিল 42খানা, যেটা এক্স্যাক্টলি সমান আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু লোকসভা সিট 42। এবার ইন্টারেস্টিং ব্যাপার হলো যে অন্ধ্রপ্রদেশে, ধরুন অন্ধ্রপ্রদেশ সব থেকে এক্সট্রিম এন্ড, মানে সব থেকে দূরবর্তী, তাদের ক্যাপিটাল যেটা হায়দ্রাবাদ, সেখান থেকে সব থেকে দূরবর্তী উড়িষ্যা বর্ডার সংলগ্ন যে জায়গা, তার নাম ধরো ইছাপুরম থেকে হায়দ্রাবাদে টোটাল দূরত্ব অ্যারাউন্ড 800 কিলোমিটারের মতো। সে জায়গায় সেই 800 কিলোমিটার যেতে সেই অ্যারাউন্ড সড়ক পথে অ্যারাউন্ড 12 থেকে 13 ঘন্টা সময় লাগে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সড়ক ব্যবস্থা এবং স্পেশালি আমাদের উত্তরবঙ্গের সড়ক ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ যে আমাদের কলকাতা থেকে সব থেকে দূরবর্তী জায়গা, ধরে নিলাম কোচবিহারের বামনহাট বা আলিপুরদুয়ারের কুমারগ্রাম, বারোবিশা বা পার্বত্য দার্জিলিংয়ের এক্সট্রিম এন্ড, সেখান থেকে যদি আমাদের রাজ্যের রাজধানীতে পৌঁছতে হয়, দূরত্ব হয়তো সেরকম 700-800 কিলোমিটার, কিন্তু সময় লেগে যাচ্ছে প্রায় 20 থেকে 22 ঘন্টা সড়ক পথে। তো এই যে এই অসুবিধাগুলো, এটাও কিন্তু একটা প্রশাসনিক অসুবিধা। তো এই প্রশাসনিক অসুবিধাগুলো দেখিয়ে যদি কেউ উত্তরবঙ্গের জন্য একটা আলাদা উত্তরবঙ্গের রাজ্য বা আলাদা উত্তরবঙ্গের ইউনিয়ন টেরিটরির একটা দাবি করে, সেটা কিন্তু মোটেই অন্যায্য নয়। এবং শুধুমাত্র যে প্রশাসনিক ডিফারেন্স বা প্রশাসনিক সুবিধা তা কিন্তু নয়, অন্যান্য বিভিন্ন আমাদের কিন্তু ভৌগোলিক দিক থেকে বলুন, জলবায়ুর দিক থেকে বলুন, এবং সামাজিক সংস্কৃতির দিক থেকে বলুন, আমাদের উত্তরবঙ্গ কিন্তু দক্ষিণবঙ্গ তথা কলকাতার থেকে কিন্তু অনেকটাই আলাদা। কারণ এটার জন্য কিন্তু আমরা খুব সাফারও করি। যেমন একটা প্রতি বছরের একটা ঘটনা ঘটে, যখন পশ্চিমবঙ্গ সরকার কলকাতার আবহাওয়ার ওপর নির্ভর করে, কলকাতা বা পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার ওপর নির্ভর করে পুরো পশ্চিমবঙ্গে যখন গরমের ছুটি দেয়, যেটা সামার ভ্যাকেশন দেয়, সেই সময় কিন্তু আমাদের উত্তরবঙ্গে স্পেশালি আমাদের পার্বত্য তরাই, ডুয়ার্স, দার্জিলিং এবং দিনাজপুরের কিছু এলাকায় তখন কিন্তু যথেষ্ট ঠান্ডা, সেই সময় আমাদের চাদর গায়ে দিতে হয়। এরকম হচ্ছে যে আমাদের সেই সময়টাতে যে আমাদের ওখানে আমাদের ওখানে ঠান্ডা, কিন্তু আমাদের ওখানে সেটা সামার ভ্যাকেশন হিসেবে আমাদের স্কুলগুলো তখন বন্ধ থাকছে। এবং যখন আমাদের ওখানে মেন গরমটা পড়ছে, সেই সময়টাতে আমাদের স্কুলগুলো চালু হচ্ছে। এবং এটার জন্য কিন্তু অনেক আমাদের ছোট ছোট বাচ্চারা স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে, যেহেতু আমাদের দুটো জায়গার, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে জলবায়ুগত পার্থক্যের জন্যই হচ্ছে।
পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে কলকাতা সংলগ্ন এলাকায় সামান্য বৃষ্টি হলে পরেই পুরো পশ্চিমবঙ্গ জুড়ে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু সেই সময় আমাদের উত্তরবঙ্গে কিন্তু মনোরম আবহাওয়া, ফলে আমাদের স্কুলের, আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু স্কুল ডেজ সেটা কিন্তু কমে যাচ্ছে। তো এই যে মানে এই যে কি বলবো পার্থক্য, এই পার্থক্যর জন্যও কিন্তু, পার্থক্যটাকে অ্যাড্রেস করার জন্য কিন্তু উত্তরবঙ্গকে আলাদা করা বা উত্তরবঙ্গকে আইদার নতুন রাজ্য হিসেবে ঘোষণা করা বা উত্তরবঙ্গকে নতুন ইউনিয়ন টেরিটরি সম্মান দেওয়া, এটার মধ্যে কিন্তু কোনো মানে এটার মধ্যে কিন্তু অনেক যুক্তি আছে। এবং এসবের বাইরেও যেটা সব থেকে বড় ব্যাপার, যেটা হলো এখন রিসেন্ট ডেভেলপমেন্ট হয়েছে, যে চিকেন নেক। আমরা সবাই জানি যে চিকেন নেক হলো আমাদের উত্তরবঙ্গের একটা জায়গা যেটা কিন্তু মানে ভারতবর্ষের রাষ্ট্রের সুরক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট বলে ধরা হয়। কারণ চিকেন নেক হলো এমন একটা জায়গা যেটা দুপ্রান্তে দুটো মানে অন্য দেশ আছে, একদিকে নেপাল, একদিকে বাংলাদেশ। এবং সেই চিকেন নেক যদি কোনো রকমে যদি চিকেন নেক আক্রান্ত হয়, তাহলে কিন্তু পুরো মানে আমাদের উত্তরবঙ্গের একটা বড় অংশ সহ পুরো নর্থ ইস্ট ভারতের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এতদিন পর্যন্ত যেটা ছিল যে চিকেন নেকের দু প্রান্তে, এক প্রান্তে নেপাল, এক প্রান্তে বাংলাদেশ, সেটা একটা স্টেবল ছিল। কিন্তু এখন যেহেতু বাংলাদেশের সরকার পরিবর্তনের পরে এবং বাংলাদেশের যা কারেন্ট সিনারিও, সেই সিনারিতে বাংলাদেশ এখন আর আমাদের বন্ধু রাষ্ট্র নেই, এবং সেক্ষেত্রে কিন্তু চিকেন নেক খুব ভার্নারেবল হয়ে গেছে। তো চিকেন নেককে যদি সিকিউর করতে হয়, সেক্ষেত্রেও কিন্তু মানে উত্তরবঙ্গকে সরাসরি যদি ইউনিয়ন টেরিটরি ঘোষণা করে সরাসরি কেন্দ্রের হাতে নেওয়া হয়, তাহলে কিন্তু এটা রাষ্ট্রীয় সুরক্ষার জন্য একটা বড় পদক্ষেপ নেওয়া হবে। তো সেটা মানে প্রশাসনিক কারণেই হোক, আর্থসামাজিক কারণেই হোক, জলবায়ুগত পার্থক্যের কারণেই হোক, বা রাষ্ট্রীয় সুরক্ষার জন্যই হোক, আলাদা উত্তরবঙ্গের রাজ্য হোক বা ইউনিয়ন টেরিটরি স্ট্যাটাসের দাবি, সেটা কিন্তু মোটেও অযৌক্তিক নয়।